নমস্কার। আমার অতিশয় প্রিয় দর্শক শ্রোতৃমণ্ডলী, ভারতবর্ষের আজকে সবাই আমরা জানি, আমার সামনে আমাদের সবার প্রণম্য জাতীয় পতাকাকে সম্মান দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আমার সকল দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য রইল। আজকে মূল আলোচ্য বিষয় তো আগের দিনের ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের সাথে আপনাদের করা প্রশ্ন যে ব্লাড সুগারের রোগ, ডায়াবেটিস মেলিটাসের রোগের কি সম্পর্ক, তাই নিয়ে আমি গত বেশ কয়েক সপ্তাহ ধরে এই ডাক্তারি আলোচনার সাথে সাথে আমাদের দেশ, আমাদের মাটি, আমাদের আকাশ বাতাস, যে বাতাসে আমরা শ্বাস নিই, যে জল আমরা পান করি, আমাদের যে আবহাওয়া, এইসব নিয়ে একটু আলোচনা করি। কারণ অনেক দিন এত রুগী টুগি দেখে এরকম আমার মনে হয়েছে, বইতে আমরা যতটা ডাক্তারি পড়েছি, মানে ডাক্তারি সম্পর্কে পড়েছি, তার মধ্যে না আমাদের চারপাশ বলতে আমাদের এনভায়রনমেন্ট অত্যন্ত বেশি আমাদেরকে ভালো থাকতে বা খারাপ থাকতে ইনফ্লুয়েন্স করে, এবং সেই এনভায়রনমেন্টের মধ্যে অনেক কিছু আছে। তো যেহেতু আজকে 15ই অগস্ট স্বাধীনতা দিবস, সেহেতু এই 10 মিনিট 15 মিনিট একটু এই দিনটা নিয়ে আলোচনা করার ইচ্ছে। তো আমি স্বাধীনতা দিবসের দিন 1947 সালের 15ই অগস্ট জন্মগ্রহণ করেছিলাম না, আমি জানি না। যা কিছু পড়েছি, সিনেমায় দেখেছি, দেশাত্মবোধক গান খুব প্রিয় ছিল আমার স্কুলে, একসাথে মিলে সবাই গাইতাম। তারপর থেকে স্বাধীনতা নিয়ে একটা ধারণা তৈরি হয়েছিল। আমি আজকে এই 2026 সালের 15ই অগস্ট, যারা আজকে এই অনুষ্ঠান এখন শুনছেন, পরে ইউটিউবে দেখবেন, বা অনেক দিন পরে ইউটিউবে থাকলে কি হয়, সেটা একটা মানে রয়ে যায়, অনেকে ডাউনলোড করে রাখেন কোনো রকমভাবে, পরেও অনেকে যখন শুনবেন, এরম হতে পারে তখন তো আমি থাকবো না, এই পৃথিবীতে থাকবো না। আমরা যে সংস্কৃতিতে বিশ্বাসী, তাতে আমরা সবাই মনে করি, এটা কোনো মেডিকেল সায়েন্সের কথা নয়, যে আমাদের আত্মা কিছুতেই কেউ কখনো ধ্বংস করতে বা নষ্ট করতে পারে না। হয়তো সেটা থেকে যাবে, দেহ হয়তো থাকবে না, কিন্তু যেটা মনে করিয়ে দেওয়ার, এতদিন অনেক পরে বুঝেছি যে গত এই ধরুন 10-15 বছর আগে পর্যন্ত না, আমাদের সবাইকে, আমরা যে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, চারপাশে স্বাধীনতা দিবস খুব আনন্দের, স্বাধীনতা দিবস সব সেলিব্রেশন, রেস্টুরেন্টে খাবো, সবাই মিলে আনন্দ করব, সকালবেলা ফ্ল্যাগ হোস্টিং, এবং আমার কাছেও আজও স্বাধীনতা দিবস ঠিক অতটাই আনন্দের। 15ই অগস্ট অতটাই আনন্দের। আমি এত বেশি আনন্দ কেন বলছি? এই স্বাধীনতা যে ভারতবর্ষের এক ভূমির এক কোণে আমি কলকাতায় বসে আপনাদের সম্বোধন করছি, তার আগের দিন 14ই অগস্ট ভারতবর্ষ অনেকবার ভারতবর্ষকে না টুকরে টুকরে গ্যাং ভেঙে দেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে। তো ঠিক 14ই আগস্ট আপনি মনে করে দেখুন, ভারতবর্ষকে 3 টুকরো করে দেওয়া হয়েছিল। পশ্চিম পাকিস্তান একটা টুকরো, পূর্ব পাকিস্তান একটা টুকরো, আর বাকি একটা টুকরো আমরা পেলাম। তাতেও নানা রকমের গণ্ডগোল ছিল, সেসব ঠিক করা হয়েছে। এবং
আজ যখন আমি এই কথা বলছি তখন আমার মনে একটু বেশি দুঃখ হচ্ছে, কারণ কি, আমার আত্মীয় স্বজনদের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিন্তু কারণ কখনো ভেবে দেখেননি বাড়িতে আপনাদের এমন মামা, এমন মাসি যারা নিজেদের ভাই বোনদের মানুষ করার জন্য নিজেরা বিয়ে করলেন না। আগে কত দেখা যেত না, সারা জীবন বিয়ে করলেন না, কেন? ভাই বোনদের মানুষ করতে হবে। এরকম মহিলারাও বিয়ে করতে পারেননি, মানে ফুরসত ঘটেনি ভাই বোনদের মানুষ করতে গিয়ে। মনে হয় না এটা ভাই বোনদের মানুষ করতে গিয়ে বিয়ে করলো না কেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আসলে হিন্দু এবং শিখদের নৃশংস অত্যাচার করে ভারতবর্ষের, আমাদের অখণ্ড ভারতের একটা অংশ থেকে, যেটা এখন পশ্চিম পাকিস্তান এবং যেটা পূর্ব পাকিস্তান, এখন আবার অন্য নাম হয়েছে বাংলাদেশ, সেখান থেকে ক্রমাগত ওই 1947 সালের আগে থেকে 1947 সালের বেশ কিছু পরে পর্যন্ত লুণ্ঠন, খুন, ধর্ষণ, একটা মানব জাতির ওপর যা যা খারাপ কাজ করা যায় সেইভাবে হিন্দুদের এবং শিখদের সেই অখণ্ড ভারত থেকে গায়ের জোরে বিতাড়িত করা হয়েছিল। কোনো কোনো ক্ষেত্র থেকে ভারতবর্ষের হিন্দু এবং শিখ সমস্ত মানুষকে এইভাবে বোঝানো হয়েছিল যে আমরা শান্তি চাই, একবার যদি আমরা মারধর খেয়ে নিই, একবার ধর্ষিত হতে দিয়ে আপত্তি না করি, একবার বাড়িঘর সব ওদেরকে দিয়ে দিই, তাহলে খুব শান্তি আসবে এবং এরপর এরকম কিছু আর হবে না। কেমন একটু নাটকীয় লাগছে না আমার কথাবার্তা? সত্যি সত্যি আমাদের বোঝানো হয়েছিল। একজন সব থেকে যাকে নাম করা বড় নেতা তখন বলা হয়ে থাকতো, তিনি বলেছিলেন ভারতবর্ষ ভাগ কিছুতেই হবে না, যদি হয় তো আমার মৃতদেহের ওপর দিয়ে হবে। এবং তিনি 47 সালে ভালোভাবেই বেঁচেছিলেন এবং ভারতবর্ষ এইভাবে ভাগ হয়ে গেছিল। শয়ে শয়ে হিন্দু এবং শিখ নরনারী, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, যারা কোনো ক্রমে ত্রাণ নিয়ে এখনকার ভারতবর্ষের ভূমিতে প্রবেশ করতে পেরেছিল, তারা ওই উদ্বাস্তু শিবিরে তাদের আশ্রয় হয়েছিল। এবং তার মধ্যে আমার মামা, কাকা, জ্যাঠা, আত্মীয় স্বজন কেউ ছিলেন। তো তাদের মধ্যে আমি দেখেছি তারা সারা জীবন বিয়ে করলেন না, এবং কেন বিয়ে করলেন না আমি তো কখনো জিজ্ঞেস করিনি। পরে অ্যানালাইজ করে দেখলাম, আরে ছোট ছোট ভাই বোনেদের, তখনকার দিনে ভাই বোন একটু বেশি থাকতো, তো তাদের মানুষ করতে গিয়ে, তাদের বিয়ে দিতে গিয়ে ওই বড় ভাই, বড় বোন, তার জীবনটা মানে বিয়ে করা হলো না। তো এরকম আপনারা নিজেরা দেখবেন। আমি আর যেটা কিভাবে মারা হয়েছে, কিভাবে কাটা হয়েছে, ওইসব আর বলতে চাই না। তো এই যে আমরা শান্তির জন্য সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিলাম, নিজেরা নিজেদের জিজ্ঞেস করি এখন যে সত্যি কি শান্তি এসেছিল? ওইভাবে শান্তি আসে? একটা শুধু উদাহরণ দেবো। কেন উদাহরণটা দিচ্ছি, আমি 2-3টে পয়েন্ট বলে তারপর আমি ডাক্তারি আলোচনাতে যাব। দেখুন, কথায় বার্তায় তো আমরা খুব, মানে ছোটোবেলা থেকে কেমন আমরা এরকম পড়াশোনা করে এরকম মাথায় আসে, কোনো কিছু কথাবার্তা হলেই না ইংল্যান্ড আমেরিকার সব মানে উদাহরণ দিতে ইচ্ছে করে। তো এখানে একটা আমেরিকার উদাহরণ চলে আসে, ওই জন্য দিচ্ছি। আপনারা সবাই জানেন আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে খুব নাম করা অ্যাব্রাহাম লিঙ্কনের কথা বলছি। যদি একটু ইতিহাস ঘাটেন, দেখবেন আমেরিকাতে অনেকটা এই ভারতবর্ষ যেরকম ভাগ করার এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল 47 সালে। বলে রাখি, কিন্তু আমি শেষে এটা বলবো যে ভারতবর্ষে যে ভাগ করার প্রসেস, এই টুকরে টুকরে গ্যাং, তারা ওই 1947-46-এর ওই মুসলিম লীগ যে ভারতবর্ষ ভাগ করার চেষ্টা করেছিল এবং সফল হয়েছিল, এই বলে যে আমরা আলাদা কৌম, মানে
মুসলমানরা আলাদা কম, তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না, এই বলে যে করেছিল, অর্থাৎ আমাদের দেশ পেলেই সব শান্তি, সেটা একটা বুজরুকি ছিল। কারণ ভারতবর্ষ ওইবারেই শেষ ভাগ হয়নি, ভারতবর্ষ ভাগ অনেক আগে থেকে শুরু হয়েছিল, সেটা পরে বলবো। আমি অ্যাব্রাহাম লিঙ্কনের উল্লেখ করলাম এই কারণের জন্য যে আমেরিকাতে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছিল যখন আমেরিকার দক্ষিণ দিকের যে স্টেটগুলো তারা বলল যে আমরা আমেরিকা থেকে বেরিয়ে আসবো, আমরা আমেরিকার মধ্যে থাকবো না, আমেরিকা ভাগ করে দেবো। অনেক বড় গল্প, আমি খুব ছোট করে মানে অ্যানালজি টানার জন্য বলছি। আর যদি আমেরিকা এরকমভাবে ভাগ করতে রাজি না হয় তো আমেরিকার খুব ক্ষতি হবে, কারণ ব্যবসা বাণিজ্য সব উঠে যাবে, নিজেদের মধ্যে ঝগড়া, এবং আমরাই আমেরিকার সব থেকে ভালো খাদ্য ভাণ্ডার, মানে আমরা খাবার, গম, তুলো, চিনি, এই সমস্ত আমরা ফলাই। আমরা যদি তুলে নিই আমেরিকা কিন্তু না খেয়ে মরবে, এই ধরনের চিন্তা ভাবনা। অ্যাব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট, উনি বৈঠক করলেন, তাতে মেজরিটি এরকম কথাবার্তা বলছিল যে আমেরিকাকে এই গৃহযুদ্ধ থেকে বাঁচাবার জন্য, অর্থাৎ শান্তি বজায় রাখবার জন্য, ওরা তো এই কটা স্টেট দিয়ে দাও, বাকিটা নিয়ে আমরা খুব একটা সুন্দর আমেরিকা তৈরি করব। অ্যাব্রাহাম লিঙ্কন, দেখুন আমাদের যিনি বলেছিলেন তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি বলেছিলেন যে আমার মৃতদেহের ওপর ভারতবর্ষ ভাগ হবে, কিন্তু উনি বেঁচেই ছিলেন এবং ওনার জ্যান্ত দেহের সামনেই সব ভাগ হয়েছিল। আর অ্যাব্রাহাম লিঙ্কন কিন্তু ওইসব মৃতদেহের মধ্যে ওইসব মানে বাকচাতুরিতে না, সরাসরি বলে দিলেন, ভাই একদম শান্তি চাই না, যুদ্ধ চাই, যুদ্ধ করব, যুদ্ধে যদি আমাদের হারাতে পারো তাহলে তোমরা তোমাদের জায়গা নিতে পারো, আমেরিকা ভাগ হবে। আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করব আমেরিকাকে এক রাখবার জন্য। পৃথিবীর ইতিহাসে, আমেরিকার ইতিহাসে এত বেশি মানুষ আমেরিকান কখনো মারা যায়নি, এবং সেই আমেরিকান সিভিল ওয়ারের ফলে আমেরিকা এক থেকে ছিল। অ্যাব্রাহাম লিঙ্কনরা যুদ্ধে জিতেছিলেন এবং তার ফলশ্রুতি হিসেবে আমেরিকায় আইনত দাস প্রথা উঠে গিয়েছিল। এতগুলো যে ভালো জিনিস হয়েছিল, এবং তার সাথে আর একটা ভালো জিনিস, সেই দিন থেকে আজ পর্যন্ত আমেরিকার মূল ভূখণ্ডে কোনো বড় যুদ্ধ হয়নি। অর্থাৎ আমরা সবাই শান্তি চাই, আপনিও শান্তি চান, আমিও শান্তি চাই। আমরা কেউ চাই না যে এই যে আমি টিভিতে এসি ঘরে বসে স্যুট টুট পরে বক্তব্য রাখছি, এক্ষুনি একটা রায়ট বাঁধুক, লোকজন এসে মারামারি করুক, এটা আমিও চাই না, আপনিও চান না। কিন্তু যদি এই রকম কোনো মতবাদ বা এরকম ফিলোসফির বেশ কিছু লোক মনে করে যে এরা তো খুব শান্তিপ্রিয়, এদের একটু মার ধরে ভয় দেখালেই ওর বাড়িটা দিয়ে দেবে, ওর বাড়ির মেয়েটাকে টেনে তুলে নিয়ে আসতে পারবো, এই ধরনের যে মনোভাব, এটাকে আপনি একমাত্র যে ভাষা তারা বোঝে সেই ভাষা ছাড়া অন্য কোনোভাবে মোকাবিলা করতে পারেন না। অ্যাব্রাহাম লিঙ্কন বুঝেছিলেন, আমরা ওই সময় বুঝিনি, এবং বুঝিনি আপনি অবাক হয়ে যাবেন। 47 সালে ভারত স্বাধীন হয়েছে, 1936, 37, 38, 39 সাল পর্যন্ত লাহোরে, করাচিতে, পেশোয়ারে, ঢাকায়, চট্টগ্রামে হিন্দুরা কি বিরাট বিরাট বাড়ি করেছে, শিখরা কি বিরাট বিরাট বাড়ি করেছে। অর্থাৎ ওই সময়ও যারা বড় বড় বাড়ি করছে, বড় বড় দোকান করছে, বিজনেস করছে, তারা স্বপ্নেও আসলে ভাবেনি যে 8-9 বছর পরেই সব মারধর খেয়ে চলে আসতে হবে। আর যখন ভারতবর্ষ 47 সালের 15ই আগস্টে স্বাধীন হলো, তখন এমনভাবে ব্রিটিশরা ক্ষমতা ভাগ করেছিল, ক্ষমতা ভাগই বলবো তো আমি, কারণ ভারতবর্ষের যদি কেউ জিজ্ঞেস করে যে এই স্বাধীনতা আসলো কি করে, সেটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে একটা আইন পাস করে, মনে রাখবেন, এবং সেই আইনে সব লেখা ছিল যে এইভাবে এই করা হবে। তো সেই আইন বলে, এবং যেভাবে সব সাজানো হয়েছিল
তাতে যারা পাওয়ারে আসলো, যারা শিক্ষা মন্ত্রক সামলালো, যারা আমাদের বইয়ে কি পড়ানো হবে সিলেবাস ঠিক করার দায়িত্বে ছিল, এমনভাবে করেছে আপনি খুব ভেতরে না ঢুকলে এই সব জিনিস জানতেই পারবেন না। এবং আমার কাছে তো পরে, আমি তো তখন ওই সব ইতিহাসই পড়েছি, বড় হয়ে আমার কাছে খটকা লেগেছিল কোথায় জানেন? আমি ভাবলাম যে দেখুন, বইতেই তো পড়েছি যে ভারতবর্ষের যা লেখা ইতিহাস সেই অনুযায়ী তো অন্তত হরপ্পা মহেঞ্জোদারোর সময় থেকে তো ভারতবর্ষের ইতিহাস, অথচ আমাদের পুরো পড়াশোনাটা ইতিহাসের ওই বাবরের আমল, ইব্রাহিম লোদি। একটা ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার, বলুন, লাইনে আছি। নমস্কার, বলুন। একটু জোরে বলবেন, একটু। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে মৌসুমী পাল। আপনাকে ফোন করেছিলাম এর আগে, আপনার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা। আমি বলেছিলাম আমার একটা পিঠে ব্যথা হয়, আপনি বলেছিলেন যেগুলো করতে। আচ্ছা, আমি অনেকটা ভালো আছি। ভালো, বেশ, ধন্যবাদ। আর কিছু বলার আছে? না, আর কিছু বলতে ডাক্তার, এখন আমার একটা পায়ের ব্যথাটা হয়। হ্যাঁ, তাহলে আপনি একটু লাইনে থাকুন। আমি একটা বক্তব্য বলছিলাম, এই শেষ করবো আর 2 মিনিটে, তারপর শুনবো। আমি লাইন কাটছি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌসুমী দেবী ফোন করেছিলেন, ওনার উত্তর দেবো। আমি যে জায়গাটা একটু সবার কাছে জানাতে চাইছি, এবং এটা আমার প্রফেশনে যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ, যে ডাক্তারি তো সকাল বিকেল সবসময় করছি, যদি আমি ঠিক বলে থাকি, ইতিহাস যদি ঠিক বলে থাকি, যদি ভুল বলে থাকি, সঙ্গে সঙ্গে বলবেন যে ডক্টর সরকার এটা আপনি একদম ভুল, মিথ্যা বলেছেন। আমি কিন্তু এখানে স্বীকার করে নেব এবং তার জন্য ক্ষমা চেয়ে নেব। যেটা বলতে যাচ্ছিলাম, সেই হরপ্পা মহেঞ্জোদারো থেকে এই যে আজকের পর্যন্ত ভারতের ইতিহাস আমরা পড়ি, কিন্তু অনেক কম পড়ানো হয়েছে। এই ধরুন, ওই ইব্রাহিম লোধি, পানিপথের যুদ্ধ, সব থেকে বেশি হচ্ছে মুঘলদের ইতিহাস। তো এইগুলো সব মিলিয়ে আপনি হিসাব করে দেখবেন, খুব বেশি হলে 400 থেকে 500 বছর, এর বেশি নয়। অত বেশি ধরুন 600 বছর। অথচ হরপ্পা মহেঞ্জোদারো লিখিতভাবে প্রায় 3-3.5 হাজার বছরের ইতিহাস, আসলে 5-6 হাজার বছর থেকে সেটা ব্যাপ্তি। কখনো আমাদের মনে হয় না যে যেখানে লেখা রয়েছে যে ভারতের ইতিহাস ওই 3-3.5 হাজার বছরের, পড়ানো হচ্ছে অনলি 600 ইয়ার্স। তা 3.5 থেকে 600 বাদ গেলে 2900। তাই 2900 বছরের কিচ্ছু জানি না আমরা। আমি তো জানতাম না, পরে মানে খুঁটে খুঁজে অবাক হয়ে গেছি একদম। যে এবং মনে হয়েছে যেন ইচ্ছে করে কোনো জিনিস আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইবার বলি, কীরকম জিনিস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব বলা হচ্ছে যে এই ভারতবর্ষ ভাগ হয়েছিল 1947 সালে, 14ই আগস্ট পাকিস্তান হলো, 15ই আগস্ট ভারতবর্ষ হলো, এরমভাবে বলা হয়। আমি 14ই আগস্টকে ওই জন্য দেশ ভাগ দিবস হিসেবে মনে করি, আপনারাও মনে করতে পারেন। কিন্তু ভারতবর্ষ যে ভাগ হয়েছিল তার আগেও, অনেক আগে, আপনাকে একটু উদাহরণ দিই, দেখুন, বুঝুন। এই যে ভারতবর্ষের আমরা যে কোনো পুজো আচ্ছায় সনাতন সংস্কৃতিতে যজ্ঞ করি না, মূল অগ্নি উপাসক, এই যে আমরা, সেই অগ্নি উপাসকদেরই একটা অংশ, সেই সনাতনীদের অংশ, তারা জরথ্রুষ্টকে নিজের দেবতা মনে করে। তাদের দেশ ছিল পারস্য। তো সেই পারস্যতে, আমি এখানে ডেটগুলো একটু লিখে এনেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। একটু বলে দিই যে পুরোটাই পারস্য অগ্নি উপাসকদের দেশ ছিল। তো সেইখানে পারস্যতে 633 থেকে 651 এই খ্রিস্টাব্দে আস্তে আস্তে ওই ইসলামিক
অনুপ্রবেশ এবং পারস্য কনভার্ট হয়ে এখন ইরান। তাহলে ওই অগ্নি উপাসকরা কোথায় গেলেন? বেশিরভাগ ভারতবর্ষে পালিয়ে এসেছিলেন। মানে যারা পালিয়ে এসেছিলেন তারাই আজকের টাটা, আজকের গোদরেজ, তারা এখনো ওই জরথ্রুস্টের পূজারী আছেন। দেখুন, একটু যদি মনে রাখেন আমি কেন এইসব কথাগুলো বলছি, আমি পারস্য থেকে আরেকটু যদি পরে আসি, যেটাকে আমরা গান্ধারীর দেশ, গান্ধার বলতাম, সেটাও একদম আমাদের ভারতবর্ষেরই অংশ ছিল। আমি ডেটগুলো যাতে গুলিয়ে না যায় আমি আরেকবার করে বলে দেবো, কারণ এই ইতিহাসের প্রত্যেকটা কোনটা কোন সময় হয়েছিল চিরকালই আমরা একটা ছোট্ট কাগজে লিখে নিয়ে সেগুলো বলি। তো সেগুলো শুরু করি। তো এই যে গান্ধার দেশ, সেটা কনভার্ট হয়েছিল কবে? সেটাই আমি বলতে চাইছি। সেটা 633 থেকে 651 খ্রিস্টাব্দ রাশিদুল খিলাফতের সময়। আর পারস্যর ক্ষেত্রে 977 থেকে 1186 গজনবী বলে যে রাজবংশ তারা করেছিল। আপনি যদি সাউথ ইস্টে যান, আজকে যেটাকে আমরা ইন্দোনেশিয়া বলি, সেটা পুরোপুরি সনাতন ধর্মের, একদম রাজারাও সনাতনী ছিলেন, প্রজারাও সনাতনী ছিলেন। এবং এখনো পর্যন্ত আজকে 2026 সালে সারা পৃথিবীর সব থেকে বড় রিলিজিয়াস স্ট্রাকচার যেটাকে বলে, সেটা কিন্তু এখনও টিকে আছে। আগে জঙ্গলে ঢাকা ছিল, এখন পরিষ্কার করা হয়েছে। অ্যাঙ্কর ভাট, যদিও ইন্দোনেশিয়াতে নয়, কম্বোডিয়াতে। অর্থাৎ এই ভারতবর্ষ থেকে একদম ইন্দোনেশিয়া পর্যন্ত যে পুরো ভূখণ্ড, সেটা পুরোটাই সনাতনী ছিল। তো সেইখানে আস্তে 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 ইন্দোনেশিয়ার যে সময়টা, সেটা খুব কাছে, 1292 থেকে 1300 খ্রিস্টাব্দ, মানে কত রিসেন্টলি হয়েছে। তো এইগুলো কিন্তু আমরা জানি না, আমাদের পড়ানো হয় না। কারণ এরকম ঘটনা ঘটলে আমার মনে হয় না যে, যেমন ধরুন আমার একটা বাড়ি, আমার একটা জমি, সেটা দখল হয়ে গেল, তারপরে আমার পরের জেনারেশন চুপ করে আছে, জানাচ্ছে না যে কেন দখল হলো। এর মানে এই নয় যে আমরা এখনই গিয়ে মারপিট করে সেটা পুনর্দখল করব। কিন্তু আমাদের তো জানা দরকার। আর অশান্তি করার কথা বলছি না, এতে এখনকার দিনেও টুকরে টুকরে গ্যাং আছে, ভারতবর্ষের যতটুকুনি আছে সেটাকেও ভেঙে টুকরো টুকরো করতে চাইছে। এবং তার জন্য যারা এটা জানাতে চায়, আবার তাদেরই ওপরই দোষ দেয়। তো আপনারা একটু মাথায় রাখবেন যে যখন আমরা এখনো পর্যন্ত যে কোনো যজ্ঞ, যে কোনো পুজো, তাতে আমরা অদ্ভুতভাবে যে মন্ত্রটা পড়ি, সে মন্ত্রর যে অংশটা আছে, তাতে যেটুকুনি পড়ি একটু অংশটা বলে দিই। মনে আছে আমরা বলি না, জম্বুদ্বীপে ভারতখণ্ডে, জম্বুদ্বীপটা কি, ভারতখণ্ডটা কি? যদি একটু চিন্তা করে দেখেন তখন বুঝতে পারবেন যে এটা একটা বিশাল, পৃথিবীর একটা বিশাল অংশ। 7টি জম্বুদ্বীপের ভাগ ছিল, তার মধ্যে একটি খণ্ড ভারতখণ্ড, বাকিগুলো সবই ওই সনাতনের অংশ ছিল। আমি এত সনাতন করছি, লোকে বিরক্ত হয়ে যেতে পারে। দেখুন, সারা পৃথিবীতে একমাত্র একটা ফিলোসফি আছে যে বলে যে আমিও থাকবো, তুমিও থাকো, আমিও ভালোভাবে বাঁচি, তুমিও ভালোভাবে বাঁচো, সারা পৃথিবী খুব নির্মল থাকুক, পৃথিবীর সমস্ত যে নবপ্রজন্ম তারা পৃথিবীতে ভালোবাসা আরও বেশি বাড়াক, একটা ফিলোসফি আছে। অন্য সব ফিলোসফি না, তারা বলে যে আমি শ্রেষ্ঠ, বা আমি যাকে ঈশ্বর মনে করি তিনিই শ্রেষ্ঠ, তিনি ছাড়া আর কেউ নেই। এখন এতগুলো দেশের হাতে অ্যাটমিক পাওয়ার চলে এসছে। আপনি চিন্তা করুন তো, এই দেশগুলোর মধ্যে যদি এরকম মাথায় ঢোকে যে আমি শ্রেষ্ঠ, আমার ঈশ্বরই শ্রেষ্ঠ,
বা আমার ঈশ্বরের যিনি রিপ্রেজেন্টেটিভ তিনিই শুধু শ্রেষ্ঠ, তাহলে পৃথিবীতে ঝগড়াঝাটি কমবে? সবাই মিলে পৃথিবীতে যদি একসাথে থাকতে হয়, তবে সনাতনের ভাবধারা আজ হোক কাল, সরাসরি হোক বা ঘুরিয়ে পেঁচিয়ে হোক, মানুষকে নিতেই হবে। এবং এটাই স্বামী বিবেকানন্দের বাণী ছিল। কথাবার্তায় সাল তারিখে যদি কোনো ভুল টুল হয় পরে ঠিক করে নেওয়া যাবে। অনেকে এই প্রথমের এই অংশটুকু শুনে ভুলে যেতে পারেন যে কি ডাক্তারবাবু কোথায় ইনফ্লামেটরি বায়োল ডিজিজ নিয়ে বলছিলেন। হ্যাঁ, এবার ইনফ্লামেটরি বায়োল ডিজিজ নিয়ে শুরু করব। এবং শুরু করতে গিয়ে আবার একটা অদ্ভুত কথা মনে পড়ে যাচ্ছে। ইনফ্লামেটরি বায়োল ডিজিজের ক্ষেত্রেও কিন্তু চারপাশে যদি গন্ডগোল হয়, খুব টেনশন হয়, অসুবিধে হয়, বা এই রকম ফিলোসফি চারদিকে ঘোরে যে অন্যজন শ্রেষ্ঠ, সে তার শ্রেষ্ঠত্ব সব জায়গায় কায়েম করতে চায়, এরম ঘটনা যদি ঘটে, তাতে ইনফ্লামেটরি বায়োল ডিজিজও বাড়ে। আমি এখন ইনফ্লামেটরি বায়োল ডিজিজে চলে যাব। সবাইকে আরেকবারের জন্য ভারতবর্ষের স্বাধীনতা দিবসে নমস্কার জানাই। এবং ভারতের স্বাধীনতা অটুট থাকুক, এবং আমরা আজ বা কাল এই অখণ্ড ভারতের আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন মানুষের ভালো করে, মানুষের কল্যাণ করে, মানুষকে তার মনুষ্যত্বের জায়গায় ফিরিয়ে এনে এই অখণ্ড ভারতের স্বপ্ন যেন সফল করতে পারি। একটা ফোন নিয়ে চলে যাব। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, মৌসুমী পাল। আমি ফোন করেছিলাম, লাইনটা কেটে হ্যাঁ, গেছিল। বলুন বলুন। হ্যাঁ, আমার পায়ে একটা ব্যথা হচ্ছে ডাক্তারবাবু। আপনি যেটা বলেছিলেন পিঠের ব্যথাটা চলে গেছে, তার থেকে যেটা হচ্ছিল, এখন পায়ে একটা ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একটু বলুন কি। সকালে যখন ঘুম থেকে উঠি, বিছানা থেকে নামতে আমার মানে অসুবিধা হয়, টান ধরছে এরকম মনে হয়। কি মনে হয়? না, পাটা টান ধরে, মানে রগের টান পড়ে, তখন মানে খাট থেকে নামতে আমার অসুবিধা হয়। দেখুন, বাংলায় মানে রুগীরা যখন আমাকে বলে যে রগে টান ধরছে, রগ বলতে আমরা বুঝি অ্যাকিলিস টেন্ডনকে, আপনিও সেটাই বুঝছেন তো? পায়ের রগ বলতে সেটাকে ভাবছেন? আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তাহলে আপনার বাড়ির কাছের কোনো ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, এবং কিছু এক্সারসাইজ উনি দেখাবেন, সেইটুকুনি করুন। এবং কেন টান পড়ছে, এর বিভিন্ন বিভিন্ন কারণ হতে পারে, তো সেইগুলো আগে অ্যানালাইজ করা দরকার। এবং সেক্ষেত্রে মানে শুধু এই টিভিতে কথা বলার থেকে আপনার বাড়ির যিনি ডাক্তারবাবু, আপনি যাকে দেখান, তার একটু পরামর্শ নিলে আপনার ভালো হবে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে, আমার হেল্পলাইনে আমার নম্বর যাচ্ছে, আপনি অবশ্য ফোন করতে পারেন, আমি সহায়তা করব। ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, এবার আমি একটু ইনফ্লামেটরি বায়োল ডিজিজ নিয়ে আগের দিন যেখানে শেষ করেছিলাম, এবং বহু মানুষের প্রশ্ন, কি প্রশ্ন। দেখুন, আমি এই ইনফ্লামেটরি বায়োল ডিজিজ আইবিডি নিয়ে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এইভাবে আছে ইউটিউবে, আপনারা দেখবেন। কিন্তু ডায়াবেটিস মেলিটাস আর ইনফ্লামেটরি বায়োল ডিজিজ নিয়ে আর একটা পর্ব করার দরকার হচ্ছে, কারণ এত মানুষ ফোন করেছেন বলে। এবং আমিও নিজে পরে চিন্তা করে দেখেছি, এটা আমারও উচিত ছিল এই ডায়াবেটিসের সাথে এই রোগটাকে নিয়ে একটা আলাদা তুলনামূলক আলোচনা করার জন্য, যেটা করা সময়ের অভাবে আগে হয়নি। একটু শুরু করেছিলাম আগে, আজকে আমি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। দেখুন, কয়েকটা জিনিসকে আগে কোনো ব্যাপারে আলোচনা করতে হলে না, আগে ডিফাইন করতে হয়। প্রথমে ডায়াবেটিস বলতে কি বোঝায়, এইটা বললে আবার অনেকে হাসবেন, সবাই বলবেন আমি তো জানি ডায়াবেটিস মানে ব্লাড সুগার, জানি। আসলে কি, ব্লাড সুগার মুখে আমরা বলি, আসলে একটা লেভেলের উপরে ব্লাড সুগার যদি অনেক দিন থাকে, তবে সেটাকে আমরা ডায়াবেটিস মেলিটাস বলি। এই ডায়াবেটিস মেলিটাস যখন বলছি, তখন যারা একটু খুঁটিয়ে ভাবেন তারা ভাবতে পারেন, কেন ডায়াবেটিস বললেই তো হয়, ডায়াবেটিস মেলিটাস কেন? আসলে ডায়াবেটিসের আর অন্য ধরন আছে, সেটাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলে। এখন তাহলে
ডায়াবেটিস মেলিটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, এই দুটো একটু আলাদা করে বোঝা দরকার। আমি যদি বলি ডায়াবেটিসকে বাংলায় বলো, তাহলে যেটা বাংলায় সবথেকে বেশি শুনি, কানে আসে, সেটা হলো মধুমেহ। কেমন যেন একটু মধুর সাথে মিল। আপনি আসলে ডায়াবেটিসকে বহুমূত্র রোগও বলতে পারেন, অর্থাৎ ইউরিন বেশি হচ্ছে, এইভাবেও ডায়াবেটিসকে বলতে পারেন, ভাবতে পারেন। তো ইউরিন বেশি হচ্ছে যদি এই কনসেপ্টটাকে ডায়াবেটিস ভাবেন, দুটোই মধুমেহ তাই, সেক্ষেত্রে ইউরিন বেশি হওয়ার একটা কারণ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যেক্ষেত্রে রক্তে শর্করার পরিমাণ, এই শর্করা, সুগার এইসব দিয়ে না একটু গুলিয়ে ফেলা হয়, আসলে হচ্ছে ব্লাড গ্লুকোজ। তো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া মানে কত, এটা ডাক্তারি পড়ার জন্য আর কি এরমভাবে বলা হয় যে খাওয়ার 2 ঘন্টা পরে, মানে একটা ফুল কার্বোহাইড্রেট মিল নেওয়ার 2 ঘন্টা পরে 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের ওপরে গেলে সেই মানুষটার ডায়াবেটিস মেলিটাস আছে। আর আমরা যখন চিকিৎসা করি, আমরা আর একটা জিনিস খেয়াল রাখি যে ওর রেনাল থ্রেশহোল্ড ভ্যালুটা পেরোলো কিনা, অর্থাৎ ওই 140 একটা ভ্যালু মানুষকে জানাবার জন্য। আর ডাক্তারদের কাছে মাথায় চিন্তা যে রেনাল থ্রেশহোল্ড ভ্যালু বলতে পিপি ব্লাড সুগার 180 মিলিগ্রাম পার্সেন্টের ওপরে চলে গেল কিনা, কারণ তাহলে ইউরিনে সুগার চলে আসবে, তার আরও অনেক বিপদের ব্যাপার। তো এইটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাসের কথা। আর ডায়াবেটিস ইনসিপিডাসটা, আমি এত ডায়াবেটিস নিয়ে বলছি কারণ যে কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে আমি একটু মূলে আগে ডেফিনিশনটা নিয়ে লোককে এটা কনসেপ্ট দিতে চাই। আর যারা তো নতুন মানে পাস করে বেরিয়েছো তারা তো জানোই, হয়তো খুব রিসেন্টলি পড়েছো। তো ডায়াবেটিস ইনসিপিডাস নিয়ে যখন আমি, যারা এমবিবিএস পড়ছে অনেকে আমার কাছে জানতে আসে, তো তাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, খুব পরিষ্কার হয়ে যায়, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। উদাহরণটা এই যে দেখো, যারা নিরোগ মানুষ, মানে নিরোগ বলতে ডায়াবেটিস নেই, তো দিনের বেলা আমরা জল খাই, এদিক ওদিক করি, ইউরিনেশন করি, পেচ্ছাপ করি, তা রাত্রিবেলায় যখন ঘুমিয়ে থাকি তখন পেচ্ছাপ পায় না কেন? এটা যদি নিজেকে জিজ্ঞেস করেন না, তো তখন এদিক ওদিক ঘুরবেন, এই তো মনে করবেন আরে রাত্রিবেলা কম জল খাই বলে। কিন্তু আসলে সেসব কারণের জন্য নয়। সত্যিকারে যদি আপনি ঘুমানোর ভান না করেন, ঘুমিয়ে গেলে অ্যান্টি ডায়ুরেটিক হরমোন ADH, ওটা একটি হরমোন বের হয়, তো সেটা না সাপ্রেস করে রাখে। মানে আপনার ইউরিন হয়তো ব্লাডারে জমা হচ্ছে, তো একটা লেভেল পর্যন্ত ওই পেচ্ছাপ যাওয়ার ইচ্ছেটা আপনার হবে না, কারণ ওই ADH হরমোনের জন্য। অর্থাৎ ডায়াবেটিস ইনসিপিডাস ওই হরমোন রিলেটেড, এর সাথে ব্লাড সুগারের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে আমি ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, সেখানে শুধুমাত্র ডায়াবেটিস মেলিটাস নিয়ে কথা বলছি, ইনসিপিডাসের কথা বাদ, কারণ ওটা পুরো আলাদা চ্যাপ্টার, অন্যভাবে ডিল করতে হয়, তার সামনে পেছন ডাইনে বাঁয়ে একদম অন্যরকম, ওই জন্য ওদিকে যাচ্ছি না। আচ্ছা, এবার ডায়াবেটিস মেলিটাসের যখন কথা বলবো, এখনকার দিনে যারা একটু সামান্য একটু পড়াশোনাও করেছেন বা ডায়াবেটিস রুগী, তারাও জানেন যে আমরা শুধু ডায়াবেটিস মেলিটাস DM এরমভাবে লিখি না, ব্র্যাকেটে একটা ছোট্ট করে 1 মানে রোমান 1 বা রোমান 2 লিখি, বা যারা একটু বেশি লেখেন তারা টাইপ 1 বা টাইপ 2 লেখেন। পুরোনো দিনের লোকেরা হয়তো এখনও ওটাকেই আর একটু বড় করে লেখেন, মানে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাস, যেটা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আমরা বলি, অথবা জুভেনাইল ডায়াবেটিস মেলিটাস, টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। তো এই যে পুরো এরেনাটা আছে, টাইপ 1 টাইপ 2, এই দুটোর সাথেই আমাদের এই যে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, সেটা অদ্ভুতভাবে সম্পৃক্ত।
মানে এটা কীরকম ব্যাপার যে রুটটা কোথায়, কোন জায়গা দিয়ে এরা একে অপরের সাথে কানেক্টেড হয়ে রয়েছে। রুটটা হলো ইমিউনিটি। যদি তলিয়ে ভাবেন না, ডায়াবেটিস বোথ টাইপ 1 অ্যান্ড টাইপ 2 মোর অর লেস এখন প্রমাণিত যে অনেকটা আপনার ইমিউন সিস্টেম রিলেটেড। ঠিক এই ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজও ওই ইমিউন সিস্টেম রিলেটেড। এই যে আমি কথাটা বললাম, তাতে যে কিছু জানে না তার খুব মজা, কারণ সে একটা জিনিসই জানে যে আমার সুগার বেড়ে গেছে, ডাক্তারবাবুর কাছে যাব, চিকিৎসা করে একদম সুস্থ হয়ে যাব, তার স্বস্তি অনেক বেশি। কিন্তু যে একটু জানে তার মহা বিপদ, কারণ তার দুশ্চিন্তা বেশি। কারণ এই যে আমি বলে দিলাম না যে একই রুট থেকে দুটো হচ্ছে, এবার যার ইনফ্ল্যামেটরি বায়োল ডিজিজ আছে, এই যে ইমিউন সিস্টেম আমি বলছি, আর যার ডায়াবেটিস আছে সেক্ষেত্রেও ইমিউন সিস্টেম আমরা বলছি, আমি বললাম ইমিউন সিস্টেমের কথা, তার মানে মাথায় সব থেকে সহজে তাড়াতাড়ি চলে আসবে তাহলে আমার ইমিউনিটি কমে গেছে, মানে আমার ইমিউনিটি নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। এরকমভাবে আমরা খুব ডাইরেক্টলি যদি লিঙ্ক করতে চাই, এরকম চিন্তা আসে। আমি একটু পরিষ্কার করে বলি, ইমিউনিটি যে সাবজেক্টটা, সেটা নিয়ে আমাদের মডার্ন সায়েন্সে সব থেকে বেশি যেসব ব্যাপার নিয়ে গবেষণা হচ্ছে এবং নতুন নতুন আবিষ্কার হচ্ছে, তার মধ্যে এই আমাদের ইমিউনোলজি বলুন, ইমিউন সিস্টেম বলুন, সেটা একটা খুব আমি বলতে পারি ফ্রন্টিয়ার্স অফ সায়েন্স। কেন, মানে এইটুকুনি বললে বুঝতে পারা যাবে। সেটা হচ্ছে, ধরুন গত 500 বছর, 500 ইয়ার্স, আমার কথাবার্তা শুনলে সব মানে যারা শুনছেন তারা মনেই করতে পারেন যে ডাক্তারবাবু খালি ইতিহাসে যান। মশাই, ইতিহাস ছাড়া গতি নেই, ডাক্তারই তো তাই। আসবো। হ্যাঁ, হ্যালো, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, আমি বালিগঞ্জ থেকে বলছিলাম। হ্যাঁ, কে কথা বলছেন? আমার নাম হচ্ছে রূপা দাস। হ্যাঁ, বলুন মিসেস দাস। হ্যাঁ, আমার কদিন ধরে, মানে কদিন অনেকদিন ধরে একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল। মানে যাই কিছু খাই, মানে গ্যাস ঠিক বলতে পারে অ্যাসিডিটি, যা কিছু খাচ্ছি মানে বুকের ভেতরে অসম্ভব জ্বালা হচ্ছে, মানে গলা থেকে বুক পর্যন্ত, জলটাও পর্যন্ত খাচ্ছি সেটাও যেন মনে হচ্ছে মানে অস্বস্তি হচ্ছে। তো কি করছেন তার জন্য? কিছুই করিনি। মাঝে যখন একটু প্রবলেম হচ্ছে একটু হালকা উষুম গরম জল খেয়ে নিচ্ছি, যদি ঠিক হয়ে যায়। মানে মাঝে মাঝে মানে যখন আবার দেখছি যে না হয়নি, একটু না তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস কি খান? হলো, কিন্তু এটা কন্টিনিউ দেখছি হচ্ছে। কোল্ড ড্রিঙ্কস কি খান? কোল্ড ড্রিঙ্কস বলতে আপনার নয় লিমকা। ও, লিমকা। আর না হলে থামস আপটা খুব কম খাই, মানে থামস আপটা খুব একটা খাই না, কিন্তু কিছু খেলে মানে ধরুন অ্যাসিডিটি কিছু হলে লিমকাটাই বেশি ইয়ে করি। ঠিক। আচ্ছা, তাহলে আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে মানে এখনকার দিনে আমি দেখেছি অ্যাসিডিটির ব্যাপারে ওই গ্যাসের ক্যাপসুল খাওয়ার খুব প্রবণতা আছে। তা আপনি সকালে খালি পেটে ওটা খাননি? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর দ্বিতীয় একটা কথা, এই যাদের এরকম অ্যাসিডিটি, গলা জ্বালা হয়, তাদের মধ্যে একটা অংশ আছে যারা মনে করে যে একটু বমি হয়ে গেলে, ওয়াক করে একটু বমি হয়ে গেলে পেটটা পরিষ্কার হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। আপনি সেই গোত্রের নয় তো? মানে আপনার এরকম একটু বমি বমি ভাব বা একটু গা গোলানো ভাব এর মধ্যে হয় না তো? না, ওটা হচ্ছে না, গা গোলানো বমি বমি ভাব এটা হচ্ছে না, কিন্তু ওই ভিতরে যেন অসম্ভব একটা যেন কেমন যেন একটা জল মানে হচ্ছে, একটা ঢেকুর মতো তোলাতে মানে উঠছে, অস্বস্তি ভাব। হ্যাঁ, তার মানে কি ঢেকুর উঠছে না ঢেকুর আটকে যাচ্ছে? উঠলেই ওই রকম একটা জ্বালার মতো, মানে বুকে মানে গলা থেকে ভিতরে যেন জ্বলার মতো একটা ব্যাপার হচ্ছে। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, তার মানে আপনারটা এখনো পর্যন্ত আমাদের ভাষায় আমরা বলি GERD, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, ওই পর্যায়ে আছে, ওর থেকে অন্য জায়গায় যায়নি এখনো। তো
এখানে রুগীরা মনে করেন এবং ঠিকই মনে করেন যে ডাক্তারবাবু একটা ওষুধ দেবেন ঠিক হয়ে যাবে। আমি প্রথমে রুগীদের জিজ্ঞেস করি গত 2 বছর, ম্যাক্সিমাম 2 বছর বা 2-3 মাস এর মধ্যে 3-4 কেজি হঠাৎ ওজন টোজন বেড়ে যায়নি তো? বাস। অবশ্য আমি ওয়েট করিনি বেশি দিন, মানে প্রায় 1-2 মাস ওয়েট করিনি। না না, সে তো জামা কাপড় টাইট লাগবে। হয়নি ওয়েটটা। হ্যাঁ হয়নি। সেই হিসাবে আমার তো মনে হচ্ছে খুব একটা বেড়েছে বলে। আমার এমনিতে ওয়েট ওই ধরুন 58। ওটা আমি আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি বলে দিই এক্ষেত্রে যেটা করতে হবে, প্রথম কোনো ওষুধ না খেয়ে একটা রাস্তা বলে দিই, সেটা হচ্ছে আগামী 7 দিন খাবার জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে। না হলে ভালো ব্র্যান্ড নেমের প্যাকেজড মিনারেল ওয়াটার, আমি তো এখানে ব্র্যান্ড বলতে পারি না, উচিত নয়, প্যাকেজড মিনারেল ওয়াটার, সেই যে কোনো ব্র্যান্ডের না, ভালো ব্র্যান্ড নেমের। হ্যাঁ, কারণ নামটা আমি এখানে বলছি না, তো সেরকম খেতে হবে, অথবা জল ফুটিয়ে ঠান্ডা করে খান, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রান্না করার 2 ঘন্টা 2.5 ঘন্টার পরে যদি সেই রান্না খাবার খান, 2 ঘন্টা পরে ফ্রিজে ঢোকাতে হবে, খাবার আগে আর একবার গরম করে নিতে হবে। ঠিক আছে, এটা 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে মানে আমি এখনো ভাত বা রুটি বা আমাদের বাঙালি খাবার হাত দিয়েই খাই, চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে খাই না। তা আপনি হাত দিয়ে খাবার খান না কাঁটা চামচ দিয়ে খান? হাত দিয়ে খান তো, ব্যাস। তাহলে পুরনো দাঁত মাজার ব্রাশ দিয়ে, গুঁড়ো সাবান দিয়ে এই নখের ভেতর কোনো ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। এইসব কেন বলছি, সারা পৃথিবীতে 1980 সালের আগে পর্যন্ত একটু পরিষ্কার করে, সামান্য ময়লা থাকলেও হয় আর কি, ছোট নখ, বড় দরকার নেই। আচ্ছা আচ্ছা, কারণটা আমি কেন বলছি, এটা কারণটা বলে দিচ্ছি। হাত ধোয়া এবং এটা পরিষ্কার রাখার কারণটা কি, 90%, শতকরা 90% ক্ষেত্রে এখন প্রমাণিত। আমি 1980 সালের কথা যেই বলতে গেছি, ওখান থেকে আমার দেখাচ্ছে 2 মিনিট টাইম, বুঝতে পারলেন? কাজে 1980-তে যাওয়া যাবে না। সরাসরি হচ্ছে খাবার বা জল থেকে আসা ক্যাম্পাইলোব্যাক্টের পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি জীবাণুঘটিত সংক্রমণের জন্য এই ঘটনা ঘটে। এবং আমরা মানে কেন জানি না, প্রথমে আপনি করেননি, ওই গ্যাসের ক্যাপসুল খেতে শুরু করি, এবং এখন সেটার জন্য তো আমাদের দেশে কোনো প্রেসক্রিপশান দরকার হয় না, যে যার নিজের মতো খেয়ে নেয়। অর্থাৎ প্রথম হচ্ছে 7 দিন যদি জল ফুটিয়ে খেয়ে আর হাত টাত পরিষ্কার করে রেখে যদি দেখেন যে, আর ওই খাবারের সংরক্ষণের নিয়মটা যেভাবে বললাম সেটা করে আপনার প্রবলেম সলভ হয়ে গেল, আপনার কারোর কাছে যাওয়ার দরকার নেই, ওষুধও খাওয়ার দরকার নেই। কিন্তু যদি তাতে না হয় তাহলে কাছাকাছি ডাক্তার দেখাতে হবে। আমাকে অনেকে ভাবতে পারেন, আমি জানি 2-3 মিনিট সময় আছে, আমি একটু সময় নিয়ে নিচ্ছি 2 মিনিটের জন্য। আমাকে অনেকে ভাবতে পারেন যে এত কম অসুবিধের জন্য, এখনকার দিনে অম্বল বুক জ্বালা লোকে বড় অসুবিধে বলে মনে করে না, তো তার জন্য ডাক্তার দেখাতে হবে। আপনার বাড়ির কাছের ডাক্তারকে কেন দেখিয়ে নিতে বলছি, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে মহিলাদের এবং পুরুষদের, এর মধ্যে পুরুষরা একটু বেশি ভালনারেবল। এই ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশান যদি আপনি কিছু নাও করেন বা গ্যাসের ওষুধ খান, তখনকার মতো সিমটোমেটিক্যালি ঠিক হয়ে যেতে পারে। ভেতরে ভেতরে কিন্তু ওই আমি ইমিউনিটির কথা বললাম, ওই ইমিউন সিস্টেমের সাথে তার সংঘর্ষ বাঁধে, এবং বিভিন্ন রকম প্রক্রিয়ায়, সেটা আমি নেক্সট দিন বলবো, খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তারা কি করে, আপনার ইমিউনিটি যারা বজায় রাখে, ইমিউনিটি কারা বজায় রাখে, ইমিউনিটি নিয়ে তো আগামী দিন বলবো। তার মধ্যে একটা ছোট্ট কথা বলে রাখি, এই যে আমি কথা বলছি, আমার মুখগহ্বর বা আপনার মুখগহ্বর থেকে শুরু করে একদম পায়ুদেশ পর্যন্ত যে পুরো নলটা আছে, 1 মিনিট এক্সট্রা নিচ্ছে, একটু বলে নিই। তো যে নলটা আছে সেটা কিন্তু ব্যাকটেরিয়াতে ভর্তি। শুনে গা ঘিন করবেন না, কারণ এইগুলোর মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো অনেক আছে যারা আমাদের খুব উপকার করে। কিছু আছে যারা উপকারও করে না, অপকারও করে না, নিজের মতো আছে, এবং তাদের থাকার জন্য অন্য ব্যাকটেরিয়াদের সুবিধে হতে পারে।
তো এই যে পুরো সিস্টেমটা আছে না, এটা আমাদের ইমিউনিটি সিস্টেমের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট পিভট, মানে স্তম্ভ। এরা যদি বেঁকে বসে আপনার ইমিউন সিস্টেম জেরবার হয়ে যাবে, আপনার রাত্রের ঘুম চলে যাবে। সত্যি সত্যি রাত্রের ঘুম কিন্তু এই ব্যাকটেরিয়াগুলোর উপর অনেকটা নির্ভর করে। এবং আজকে যেহেতু স্বাধীনতা দিবস, এবং ভারতবর্ষকে আমি আপনি সবাই ভারত মাতা বলে প্রণাম করি, হঠাৎ আপনার অবাক হয়ে গেলেন যে আরে ইমিউনিটি সিস্টেম, ভারত মাতা এইসব কী বলছে। হ্যাঁ, কারণ আমাদের ইমিউনিটি সিস্টেম আমরা প্রথম পাই, আমরা যখন জন্মাই তখন থেকে মায়ের দুধ যখন প্রথম নিই, তখন যে একটা ইমিউন সিস্টেমের প্রথম আমরা দই যখন তৈরি করি, সাজা দিই না, তো সেই রকম মায়ের বুকের দুধের যে অংশটা, সেটাকে আমরা কোলোস্ট্রাম বলি, সেইটা প্রথম ইন্টেস্টাইনে ঢোকে এবং সেইটা থেকে ওই ব্যাকটেরিয়াগুলো গ্রোথ শুরু হয়। এইটা মাথায় রাখা। তো ভারত মাতাকে আমরা এমনি এমনি মাতা হিসেবে মনে করি না, আমাদের লালন পোষণ ভালো রাখা যেমন আমাদের মায়ের মা করেছেন, ভারত মাতাও সেরম করেন। সবার জন্য প্রণাম, ভারত মাতাকে নমস্কার, ভালো থাকবেন।